নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। না, আজও কোনো সিদ্ধান্ত এলো না সুপ্রিম কোর্টের। তবে আইনজীবীদের সওয়াল জবাবে উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তবে সব দিক বিচার করে আবার সোমবার হিয়ারিংয়ের তারিখ দিলেন জাস্টিস PS নরসিমহা ও জাস্টিস জয়মাল্য বাগচির বেঞ্চ। তবে আদালতে বৃহস্পতিবার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠে এলো তা হলো FSDL রাইট টু ম্যাচ ধারার একচেটিয়া অধিকার ছেড়ে দিতে রাজি। শেষ কিস্তির 12.5 কোটি টাকা এখনই পরিশোধ করে দেবে FSDL। সেপ্টেম্বরে সুপার কাপ আয়োজন করার কথা উঠে এলো। অক্টোবরে নতুন বাণিজ্যিক অংশীদারের জন্য দরপত্র সবার জন্য উন্মুক্ত করা। আর যে নতুন অংশীদার জিতবে তাকে নিশ্চিত করতে হবে 2025 সালে ডিসেম্বরেই হবে ISL শুরু। ভারতীয় ফুটবল থেকে কি বিদায় নিতে চলেছে FSDL? কোটি টাকার লিগ যারা পরিচালনা করে তাদের নিয়েই বৃহস্পতিবার কোটি টাকার প্রশ্ন উঠে এলো ভারতের সর্বোচ্চ আদালতে। কেন? তার কারণ FSDL ও AIFF এদিন যৌথ আবেদন রেখেছিল সুপ্রিম কোর্টে। সেখানে ISL থেকে নিজেদেরকে সরিয়ে নিতে চায় FSDL এবং গ্লোবাল টেন্ডার ডাকার কথা বলেন তাদের আইনজীবীরা। সেই টেন্ডারে যদি তাদের থেকেও আরও ভালো কেউ প্রস্তাব দেয় তাহলে তাদেরকেই যেন ISL করার অনুমতি দেয় ফেডারেশন। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিতে চলেছে FSDL? তাহলে কি তারা আর কোনো সম্পর্ক রাখতে চাইছে না ফেডারেশনের সঙ্গে? 15 বছরের সম্পর্কের এখানেই কি ইতি টানতে চলেছে তারা, নাকি এটা চাপের খেলা? তারাও দেখতে চাইছে ফেডারেশন টেন্ডার ডাকলে তাদের থেকেও ভালো কেউ প্রস্তাব দিয়ে ডিসেম্বরে ISL করার প্রস্তাবে সাড়া দেয় কিনা। কোনটা? এর উত্তরের জন্য অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত। এ মৌসুমের ISL ডিসেম্বরে করার ব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু সেই ISL কে করবে সেটাই যে পরিষ্কার হলো না। কারণ FSDL তো জানিয়ে দিয়েছে তারা বকেয়া টাকা মিটিয়ে দিতে চায়, আর নতুন টেন্ডার হলে তারাই যে ফিরে আসবে নাকি অন্য কেউ সেটা নিয়ে ধোঁয়াশা থাকছে। তাই ডিসেম্বরে ISL করার পরিকল্পনা থাকলেও সেই ISL এর রূপরেখা কি হবে তা নিয়ে কোনো ধোঁয়াশাই কিন্তু মিটল না। তার উপর আবার সুপার কাপের কথা বলা হচ্ছে সেপ্টেম্বরে। ফুটবলার ও টিমগুলোর কথা মাথায় রেখেই ফেডারেশনকে এই পরিকল্পনা নিতে বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সুপার কাপ হবে কিভাবে, কোন ফরম্যাটে? গতবারের মতো নাকি নতুন কোনো ফরম্যাট আসবে সেই নিয়েও কিছুই পরিষ্কার না। তাই ISL আর সুপার কাপ হওয়ার কথা বলা হলেও দুই টুর্নামেন্ট হওয়া নিয়ে থাকছে অনেক প্রশ্ন, যার জন্য সোমবার আদালতের দিকেই তাকিয়ে থাকতে হবে ফুটবল প্রেমীদের। আদালতের সওয়াল জবাব শুনে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ যে আরও অন্ধকারের দিকে যেতে চলেছে তা পরিষ্কার। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বলছেন তিনি কিছুই বুঝতে পারছেন না কি হবে আর কিভাবেই বা হবে। সুপার কাপের কথাও বলা হচ্ছে, সেটাই বা কিভাবে হবে সেই নিয়েও সংশয় প্রকাশ করলেন মোহনবাগান সভাপতি। দেখুন, আমার কাছে পুরো ব্যাপারটা খুব কনফিউজিং। আমি প্র্যাকটিক্যালি সত্যি কথা বলতে কিছু বুঝতে পারিনি। শুধু একটা বুঝতে পেরেছি যে FSDL ভারতবর্ষের ফুটবল থেকে বেরিয়ে যেতে চাইছে, আর যদি থাকে তাহলে ওদের টার্মসে থাকবে, এটাও আমি বুঝতে পারছি। তো এইবার পুরো জিনিসটা খুব কনফিউজিং হয়ে গেছে। কিন্তু তো সোমবার দিন সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট না এলে অ্যাকচুয়াল কি হতে চলেছে বোঝা যাবে না। আর সেপ্টেম্বরে এত শর্ট টাইমে সুপার কাপ কিভাবে হবে আমি জানি না, কেন অর্ধেকের বেশি ক্লাব যাদের প্লেয়ার আনিয়েনি এখন অব্দি, তারা প্লেয়ার আনবে, প্লেয়ার প্র্যাকটিস করবে, টিম তৈরি হবে, সেপ্টেম্বরের মধ্যেই খেলে দেবে, সুপার কাপ হয়ে যাবে। আর এখানে আপনার দুর্গাপুজো আছে, দশেরা আছে, সব কিছু আছে, 20-22 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। তার মধ্যে সুপার কাপ কি হবে? হ্যাঁ, যদি আপনারা বলেন সুপার কাপ এক ধরনের ডুরান্ড কাপের মতো হবে তাহলে হয়তো হয়ে যেতে পারে, কিন্তু সুপার কাপ যদি হয়, আমাদের মেনলি চ্যাম্পিয়ন্স লিগ আছে, এমন চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও আমরা শঙ্কিত। যদি ফিফা ব্যানের আওতায় AIFF পড়ে যায় তাহলে জানুয়ারি, ডিসেম্বরে, অক্টোবর 31 পরে আমরা আবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবো না। তাহলে ভারতবর্ষের ফুটবলে এমন একটা কালো ছায়া দেখা যাচ্ছে, যেটা যত তাড়াতাড়ি, আমি বারবার বলছি, সুপ্রিম কোর্ট সোমবার দিন ভার্ডিক্ট দিলে সেটাকে মেনে যত তাড়াতাড়ি AIFF সব জিনিসটা সামলাতে পারবে ততই ভালো। ভারতবর্ষের ফুটবল আমার মনে হয় এর থেকে বেরিয়ে আসতে পারবে। সেখানে বলে দিয়েছে FSDL যে তারা করবে না, টেন্ডার করতে বলে দিয়েছে। তো বলে দিয়ে তো দিয়েছে, এবং AIFF এটা তো জয়েন্ট পিটিশন হয়েছে, যেটা জমা হয়েছে, শুধু FSDL এর তো নয়,
তার মানে এআইএফএফ ওই বক্তব্যগুলো মেনে নিয়েছে। তাহলে এবার এআইএফএফ এর আজকে এআইএফএফ এর কিছু বক্তব্য রাখা উচিত ছিল। আমার মনে হয় সোমবার দিন ভার্ডিক্টের পরে ওরা নিশ্চয়ই বক্তব্য রাখবে। প্রশান্ত ভূষণ যিনি বলেছেন যে এটা এই কমিটিটা এসেছিল 3 মাসের জন্য। তো দেখুন সবকিছু ডিপেন্ড করবে সুপ্রিম কোর্ট কি ভার্ডিক্ট দেবে সোমবার। সেই ভার্ডিক্ট অব্দি আমাদের সবাইকে ওয়েট করতে হবে। এফএসডিএল নাকি বিট করবে না, এমনই ধারণা দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজের। কেন এমন বলছেন তিনি, শুনে নেওয়া যাক ওনার মুখেই। लोगों को समझ नहीं आ रहा क्या हुआ है। मैं आपको फिर बता रहा हूँ, जो मैं कहता था होता है, मैं बता रहा हूँ। उन्होंने जवाब कर दिया, बिकॉज अगर उन्होंने नहीं तो कॉन्ट्रैक्ट उनके हाथ में था, वो कहते तुम ऑक्शन करवाओ और फिर राइट ऑफ रिफ्यूजल हमारे पास है, फिर देखेंगे हम क्या करना है। उन्होंने जब पहले ही गिव अप कर दिया, इसका मतलब वो बिड भी नहीं करेंगे। তাহলে কি ভারতীয় ফুটবল অন্ধকারে? রঞ্জিত বাজাজ কল্যাণ চৌবেকে এক হাত নিয়ে বলেন, ভারতীয় ফুটবলের করণীয় কাজ না করে শুধু প্রতিশ্রুতি দিলে যা হয়। ये है ही मिस्टर कल्याण चौबे का, इनको 6 महीने पहले टाइम कि हम बाद में करेंगे, ये करेंगे, वो करेंगे, करते 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 इतना टाइम निकाल दिया। बिकॉज इनको ज़्यादा था कि मैं अपनी जाके फोटो में खिंचवाऊँ, कभी इन्फेंटिनो के पास, कभी वर्ल्ड कप में, कभी सऊदी अरेबिया। ये इंडिया वाले काम तो कुछ मेन काम तो किया नहीं कोई। जो हमारे अभी नेशनल टीम के गए हैं ताजिकिस्तान, वो इतने इनकॉम्पिटेंट है। প্রথমে তো বলা হয়েছিল 3 মাসের এক্সটেনশন করে আইএসএল করে দেবে এফএসডিএল। তাহলে হঠাৎ কেন তাদের সরে যাওয়া, আর কেনই বা টেন্ডার অক্টোবরের মধ্যে করা? আসলে মনে করা হচ্ছে এফএসডিএল যেমন চাপের খেলা খেলছে, তারা দেখতে চাইছে আর কেউ ভারতীয় ফুটবলে ইনভেস্ট করে কিনা। অন্যদিকে ফেডারেশনও 14% লাভ বা লসের ভাগ নিয়ে নতুন চুক্তিতে রাজি নয়, তাই এবার গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে। শুধু ভারতবর্ষের নয়, বিদেশি ইনভেস্টারও যদি আগ্রহী হয় তাহলে তারাও এই টেন্ডারে আবেদন করতে পারবে। এফএসডিএল চলে গেলে কি হবে ভারতীয় ফুটবলের, এই বলে যখন সবাই হাহুতাশ করছে, তখন ফেডারেশনের প্রাক্তন সহসভাপতি সুব্রত দত্ত বলছেন, আদালতের সওয়াল জবাবে ভারতীয় ফুটবলের জন্য ইতিবাচক দিকই বেরিয়ে এসেছে। আখেরে ভালোই হবে এবার ভারতীয় ফুটবলের। আইএসএল নিয়ে একটা দিশা পাওয়া গেল। দ্বিতীয়ত বোঝা গেল যে সুপ্রিম কোর্ট খুব শিগগিরই ভারতীয় ফুটবলের সংবিধান নিয়ে একটা সিদ্ধান্ত, একটা মানে একটা ডাইরেকশন দেবে আর কি, একটা জাজমেন্ট দেবে, এবং সেই অনুযায়ী নির্বাচন হবে। তো সুতরাং ক্লাবদের যেটা সমস্যা, সেটা মনে হচ্ছে যে খুব শিগগিরই সেটার একটা সমাধান আমরা পেয়ে যাব। আর মানে ভালোই হলো, আমার তো মনে হচ্ছে ভারতীয় ফুটবলের জন্য ভালোই হলো। তারা ইন্টারেস্টেড, এবং যেহেতু এটা গ্লোবাল টেন্ডার হবে, তো সুতরাং অনেক বিদেশের সংস্থা থাকতে পারে যারা ভারতীয় ফুটবল নিয়ে তার কতটা পটেনশিয়াল সেটা তারা বুঝে নিয়ে, যে কতটা সম্ভাবনা আছে ভারতীয় ফুটবলের, সেটা তারা বুঝে তারা এগিয়ে আসতে পারে। তারা বলেছিল যে এবারের মতো তারা আইএসএলটা করে দেবে, কিন্তু যেটা মার্কেটিং রাইটস ওদের কাছে আছে, তার যে কন্ট্রাক্ট শেষ হচ্ছে, সেই ব্যাপারে নতুন করে যে নেগোসিয়েশনের যে ব্যাপারটা, কারণ ওদের ম্যাচিং রাইটস আছে, ওদের ফার্স্ট রাইট অফ রিফিউজাল আছে, সেই জন্য ওদের সাথে আগে আলোচনা করতে হবে। এবং ওরা যদি বলে গ্লোবাল টেন্ডারের কথা, তো গ্লোবাল টেন্ডার দেখে দেখা যেতে পারে যে অন্যান্যরা কত টাকা দিচ্ছে। সেটা যদি বেশি হয়, তাহলে সেইটা সেম টাকা যদি ওরা দেয় বা তার থেকে বেশি দেয়, তাহলে তো ভালোই। আচ্ছা, এটা কি ভারতীয় ফুটবলের একটা মূল্যায়ন হয়ে যাবে, সেই অনুযায়ী সেই ভ্যালুয়েশন অনুযায়ী টাকা দেবে। আগে আমাদের ব্যাপারটাকে নিয়ে যেতে হবে এফএসডিএল এর কাছে, তারপরে আমরা অন্যদের কাছেও যেতে পারি, মানে যদি ওরা রিফিউজ করে, তাহলে অন্য বিডারদের সাথেও কথা বলা যেতে পারে। তাহলে তো ওদের সাথে কন্ট্রাক্ট করতে হয়। ওরা তো কন্ট্রাক্টের ব্যাপারে যে প্রপোজালটা দিয়েছে যে আমরা 14% দেবো ফেডারেশনকে প্রফিটের,
প্রফিটই হয় না, তো তার আবার 14%। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফেডারেশন বলছে না ফিক্স টাকা দিতে হবে, যেরকম 50 কোটি টাকা দাও সেরকম একটা ফিক্স টাকা দিতে হবে, সেটা 50 কোটি টাকা দেবে না, তার বেশি দেবে, কত দেবে সেটা তো নিগোসিয়েশনের ব্যাপার। তো এবার যদি গ্লোবাল টেন্ডার যদি হয়, সেখানে যদি কেউ 50 কোটির বেশি দেয় তো সেটা তো ভালো হবে। তখন এফএসডিএল ম্যাচিং রাইটস যেহেতু আছে, তারা বলতে পারে আছে তাহলে আমরাও একই টাকা দেবো, যারা হায়েস্ট যারা বিডার যা দিচ্ছে আমরাও তাই দেবো। বা তারা যদি না রাজি হয় তাহলে যে অন্য হাইস্ট পরের যে হাইস্ট বিডার আছে তার কাছে আমরা যেতে পারি। সুপ্রিম কোর্টের হিয়ারিং শুনে ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য বলছেন, এটা পরিষ্কার চাপের খেলা শুরু হয়েছে। এফএসডিএল ভারতীয় ফুটবল থেকে সরে যাওয়ার কথা বলতেই ব্যান হওয়ার রাস্তাটাও যে আরও প্রকট হতে চলেছে তা মনে করেন নবাব। ফাইনাল রায় না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। বড় বড় বিজনেস হাউস, বড় ভারতবর্ষের সবচেয়ে বড় কর্পোরেট, তারা ভারতীয় ফুটবল থেকে চলে যেতে যায়, খারাপ খবর। কিন্তু আমার ধারণা যাবে না, কারণ আমরা দেখেছি যে একটা কোম্পানি দিল্লি এয়ারপোর্ট নিয়েছে, তারপরে তারা দিল্লি এয়ারপোর্ট নিয়ে ভালোই ব্যবসা করছিল। তারপরে আর একটা কোম্পানি, সেটা আদানিদের, তারা দিল্লি এয়ারপোর্ট নেওয়ার চেষ্টা করল, যখন পেল না তখন দেখা গেল যে সেই কোম্পানিটা বাড়িতে রেগুলার ইডি অ্যান্ড সিবিআই যাওয়া শুরু করে দিল। এবং এত ইডি আর এত সিবিআই যাওয়া শুরু করলো, এত তদন্ত শুরু হয়ে গেল যে আলটিমেটলি ওরা দিল্লি এয়ারপোর্টটা ছেড়ে দিল এবং তারপরে আদানিরা নিয়ে নিল। তারপরে থেকে তাদের ওখানে আবার ইডি সিবিআই যাওয়া বন্ধ হয়ে গেল। তো আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। এটা এখন দেখতে হবে যে কোর্ট কি বলে কালকে, এআইএফএফ কিভাবে কাজ করে। এআইএফএফকে তো যদি সত্যি রিলায়েন্স যদি ছেড়ে দেয়, তো এআইএফএফ বছরে 50 কোটি টাকা পেত। এআইএফএফকে তো সেই 50 কোটি টাকা রোজগার করতে হবে বাজার থেকে। এআইএফএফ এর কাছে অনেক ইভেন্ট আছে, ন্যাশনাল টিম আছে, এআইএফএফ এর কাছে টিভি সত্ত্ব আছে ন্যাশনাল টিমের, এআইএফএফ এর কাছে আই লিগ আছে, এআইএফএফ আইএসএল করবে, এআইএফএফ এর কাছে সেকেন্ড ডিভিশন আই লিগ আছে। আমরা সেকেন্ড ডিভিশন আই লিগ টাই লিগ বাদই দিলাম, মনে করলে ফেডারেশন কাপ আছে, যেগুলো এআইএফএফ দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে। তো আমার ধারণা 8 কোটি 10 কোটি এরকম করে যদি বেচতে থাকে, বা 5 কোটি করেও বেচে, 10টা ইভেন্ট বেচলে 50 কোটি টাকা চলে আসে। তার জন্য উদ্যোগ দরকার। সেই উদ্যোগ তো আর আমরা বসে কলকাতা থেকে নিতে পারবো না। না আমি এআইএফএফ এর কেউ নই, কিন্তু উদ্যোগ নিয়ে এগুলো করা যায়। কিন্তু ওই যে বললাম যে কি হবে প্রথমে কোর্টের ডিসিশনের অপেক্ষা করছি, এবং তারপরে এআইএফএফটা কিভাবে চলবে, নতুন বডি হবে। আপাতত গভীর অন্ধকারে ভারতীয় ফুটবল তো গেছেই, কেটে গেছে বিগত 3 মাস ধরে, কেটে তো গেছেই, তবে আপাতত গভীর অন্ধকারে ভারতীয় ফুটবল। ব্যানের আশঙ্কাটা থেকে গেল। ব্যানের আশঙ্কা তো সম্পূর্ণভাবে আছে, কারণ প্রথমে স্পোর্টস বিল পাস হয়েছে, তারপরে নতুন কনস্টিটিউশন, নতুন বডি করে নির্বাচন করে অ্যাকর্ডিং টু স্পোর্টস বিলও মানতে হবে, ফিফাকেও মানতে হবে। সব ব্যালেন্স করার মতো কোয়ালিফাইড লোক আছে কিনা এভাবে তাই সত্ত্বেও একটা রঞ্জিত গুপ্ত তো ওখানে এখন আর পাওয়া যাবে না। তো গতবার যেমন হয়েছিল, রিলায়েন্সকে যখন স্পন্সরশিপ দিয়েছিল, 50 কোটি টাকা স্পন্সরশিপ থেকে রিলায়েন্সকে চোখ বন্ধ করে সব সই করে দিয়েছিল, এগ্রিমেন্টটা ভালো করে কেউ পড়েও নি। আবার কি হবে, যারা চালাবে তাদের উপর ডিপেন্ড করবে, দেখা যায়। এই প্রথম কাফা নেশন কাপে শুক্রবার খেলতে নামছে ভারতীয় সিনিয়র ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে 106 নম্বরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে তাজিকিস্তানের মাটিতে। মাত্র বেঙ্গালুরুতে 10 দিনের প্রস্তুতি শিবির সেরে ভারতীয় দলের কোচ খালিদ জামিল বলেন, তাজিকিস্তান ভালো দল, এখন দারুণ খেলছে ওরা, তবে আমরা নিজেদের খেলায় ফোকাস করতে চাই অ্যাজ এ ইউনিট হিসাবে। খালিদের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন গোলকিপার ঋত্বিক তেওয়ারি। তিনি বলেন, আমরা কঠোর অনুশীলন করেছি, প্রত্যেকেই এই টুর্নামেন্ট খেলার জন্য মুখিয়ে আছি, নিজের সেরাটা দেব বলে।
নমস্কার, আপনারা দেখছেন প্যারাল স্পোর্টস। আমি সায়ন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোহনবাগান গ্রাউন্ডে। বুধবার ম্যাচ প্র্যাকটিস করেছিল মোহনবাগান কোচ হোসে মলিনা, এবং সেই কারণেই বৃহস্পতিবার আজকে তুলনামূলক হালকা প্র্যাকটিস ছাড়লো মোহনবাগান। মাত্র 1 ঘন্টা 15 মিনিটের একটা প্র্যাকটিস সেশন চলেছে, এবং এই প্র্যাকটিস সেশন আজকেও মিস করলো জেমি ম্যাকলারেন এবং অনিরুদ্ধ থাপা। শারীরিক অসুস্থতার কারণে তিনি 2 দিন প্র্যাকটিস মিস করেছিল, কিন্তু তিনি কালকে জয়েন করেছিল, কিন্তু তারপরেও তিনি মাঠে নামেননি এবং আজকেও তিনি মাঠে নামলেন না। অনিরুদ্ধ থাপার ব্যাপারে জিজ্ঞাসা করায় তারা জানিয়েছিল যে অনিরুদ্ধ থাপা চোট সামান্যই, কিন্তু আজকে নিয়ে 3 দিন হয়ে গেল অনিরুদ্ধ থাপা কিন্তু মাঠে নামেনি। এবার দেখার বিষয় কত তাড়াতাড়ি এই দুজন প্লেয়ার মোহনবাগানের প্র্যাকটিসে জয়েন করবে। বলা যেতে পারে যে মনবীর, যার চোট ছিল, সেই মনবীর কিন্তু কালকে মনবীরকে বল পায়ে দেখা গেছিলো এবং আজকেও তিনি প্র্যাকটিসে নামেন, কিন্তু আজকে মনবীর বল নিয়ে প্র্যাকটিস করেছে কিনা সেটা দেখা যায়নি, কারণ আজকে মোহনবাগানের ক্লোজ ডোর প্র্যাকটিস সেশন ছিল। এই ছিল আজকের প্র্যাকটিস সেশন। এবার দেখার বিষয় এই 3 প্লেয়ার, যে মূল দলের 3 জন অন্যতম প্লেয়ার, কত তাড়াতাড়ি মাঠে আসতে পারে। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে 3টি ম্যাচ খেলা হয়। সেখানে মোহামেডানের মুখোমুখি হয় আরিয়ান ক্লাব। সারা ম্যাচ জুড়ে দাপুটে ফুটবল খেলে মেহরাজউদ্দিনের ছেলেরা। গোলের অনেক সুযোগ পায় সাদা কালো ব্রিগেড, কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। অবশেষে দ্বিতীয় অর্ধের 64 মিনিটে সজল বাগের করা একমাত্র গোলে জয় তুলে নেয় মোহামেডান। गुड परफॉर्मेंस, 3 पॉइंट जीता है, जो कि 3 पॉइंट हमारे लिए भी, जो हमारी सिचुएशन है लीग में हमारे लिए बहुत इम्पोर्टेंट था। सबने अच्छा खेला है, प्लेयर्स ने अप्रोच डाले हैं और इसकी वजह से हमको टूर्नामेंट मिलता है। चांसेस तो क्रिएट किए बहुत हमने, 1-on-1 हमने कम से कम 3 मिस किए हैं, जो कि एक अच्छा रिजल्ट हो सकता है, मार्जिन हो सकता है। लेकिन एनीवेज 4 गोल जीतने से भी 3 पॉइंट ही मिलता है, 1 गोल जीतने से 3 पॉइंट मिलता है। तो वी आर वेरी हैप्पी विद द परफॉर्मेंस, और कोशिश यही करेंगे कि जो हमारे नेक्स्ट मैचेस है उनमें से क्या होगा कि जो हमने जो चांसेस क्रिएट किए उनको कन्वर्ट करना। অন্যদিকে পুলিশ অ্যাথলেটিক ক্লাব মুখোমুখি হয় পাঠচক্রের বিরুদ্ধে। সেই ম্যাচে 5 গোলে জয়লাভ করে পুলিশ অ্যাথলেটিক, এবং কালীঘাট মুখোমুখি হয় বেহালা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। সেই ম্যাচে 1-0 গোলে জয়লাভ করে বেহালা। ডায়মন্ড হারবার এফসিতে যোগ দিলেন নাইজেরিয়ান ফরওয়ার্ড ব্রাইড আনোবাকার এবং মিডফিল্ডার সানডে আফোলাবি। দীর্ঘ ভিসা জটিলতা কাটিয়ে সোমবারই কলকাতায় পৌঁছেছেন তারা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ব্রাইড জানান, 4 বছর পর আবারও ভারতীয় ফুটবলে ফেরার আনন্দ তার কাছে বিশেষ। 2021 সালে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে খেলেছিলেন তিনি। এবার আই লিগে ডিএইচএফসির হয়ে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছেন। ব্রাইট বলেন, অতীত নয়, এখন তার ফোকাস ডায়মন্ড হারবার এফসিতেই। অন্যদিকে সানডে জানালেন, দেরিতে এলেও নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে মুখিয়ে তিনি। ক্লেটনের সঙ্গে মালয়েশিয়ায় খেলার অভিজ্ঞতা তার বাড়তি শক্তি। সানডের লক্ষ্য আই লিগ জিতে একদিন আইএসএলে খেলা। The guys out of the picture now, so I don't need to think about them. I just have to think about my previous club and try to, fight for them and try to give my best to help the team. And as I said, we're trying to achieve something together. So our main target is to go to ISL. So that's what our target is going to be. To be honest, because I've never played in I-League, so I actually don't know anything. But I just feel like the game, you just have to be step by step. Any game we get, we just try to get as much as how many points we can get and to get ourselves in the top. So as you can see, the coach is not planning about our previous league. He's planning about the ISL league. So you can see the caliber of player they are trying to gather together. So we are thinking for the first team. So this is our target. এডগার ম্যান্ডেজ বেঙ্গালুরু এফসির অন্যতম বিদেশি ফুটবলার এই স্প্যানিশ ফরওয়ার্ড। এই মরশুমের আইএসএল নিয়ে প্রবল জটিলতা শুরু হওয়ার পর বেঙ্গালুরু এফসি ফোর্স ম্যাজুরের মধ্যে দিয়ে দলের খেলোয়াড়দের সঙ্গে চুক্তি স্থগিতাদেশ আনতে বাধ্য হয়েছিল। স্বাভাবিকভাবেই ফুটবলাররা অন্য ক্লাবে চলে যাওয়ার চেষ্টা করছেন, বিশেষত দলের বিদেশি ফুটবলাররা। ম্যান্ডেজও বেঙ্গালুরু এফসি ছেড়ে সই করতে পারেন থাইল্যান্ডের পিটি প্রাচুয়াপ এফসিতে। লিওনেল মেসির জোড়া গোলে ইন্টার মায়ামি বুধবার রাতে অরল্যান্ডো সিটিকে 3-1 গোলে হারিয়ে লিগস কাপের ফাইনালে পৌঁছে গেল। দ্বিতীয়বার হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফিরলেন মেসি। ম্যাচের 77 এবং 88 মিনিটে গোল করেন। ইংলিশ লিগে 4th ডিভিশন দল গ্রিমসবি টাউনের হাতে 2 গোলে পিছিয়ে পড়ে কামব্যাক করে ফের টাই ব্রেকারে হেরে ইপিএল কাপ থেকে বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড। এহেন পরাজয় নজিরবিহীন লজ্জার, ক্লাবের ইতিহাসে যা আগে কোনোদিন দেখা যায়নি।
জার্মান কাপের প্রথম রাউন্ডে লড়াই করে বায়ার্ন মিউনিখকে জিততে হলো। প্রতিপক্ষ ছিল ওহ্যানো উইসবাদেন। 3-2 গোলে বায়ার্ন জয় পেল। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে দলকে অস্বস্তিকর হাত থেকে বাঁচান হ্যারি কেন। তার আগে 76 মিনিটে পেনাল্টি থেকে মারা কেনের শট গোলকিপার বাঁচিয়ে দিল। 2022-এর কাতার বিশ্বকাপের পর প্রথমবার পেনাল্টি নষ্ট করলেন হ্যারি কেন। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীগ ছক্কা। সিএবি ভোটযুদ্ধে সৌরভের পাশে ইস্ট বেঙ্গল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল নির্বাচনের আগে সমর্থনের সমীকরণে বড় চমক। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিল ইস্ট বেঙ্গল ক্লাব। শনিবার লাল হলুদ শিবিরের শীর্ষকর্তা দেবব্রত সরকার সাফ জানালেন, সৌরভই আমাদের ভরসা। তার অভিজ্ঞতা এবং নেতৃত্বের হাত ধরেই বাংলার ক্রিকেট এগিয়েছে, তাই এবারেও আমাদের সমর্থন ওর দিকেই। ইস্ট বেঙ্গলের এই অবস্থান ভোটযুদ্ধে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল, কারণ বাংলার ক্রিকেট রাজনীতিতে ইস্ট বেঙ্গলের অবস্থান সবসময়ই প্রভাবশালী। দেবব্রতবাবুর কথায়, আমরা চাই বাংলার ক্রিকেটের স্বার্থে সঠিক মানুষ নেতৃত্ব দিক, তাই সৌরভের নাম নিয়েই আমাদের আস্থা। এই ঘোষণার পর ভোটের লড়াই যে আরো হাড্ডাহাড্ডি হবে তা বলাই বাহুল্য। আমরা সৌরভ গাঙ্গুলি আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে যে আমি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হব। হ্যাঁ, আমরা সাপোর্ট করবো তোমাকে, কোনো প্রবলেম নেই। তুমি পৃথিবী বিখ্যাত খেলোয়াড়, ভারত তো বটেই, তো তোমাকে সাপোর্ট না করার তো কোনো কারণ নেই। তা আমরা ওকে সাপোর্ট করছি এটাই জানালাম এক। দ্বিতীয়ত, পাশাপাশি আমাদের সাথে কথা হয়েছিল যে বাকি যে 4টে জায়গা আছে সেটা নিয়ে আমাদের সাথে বসবে, সবার সাথে বসে এটা একটা সিদ্ধান্তে আসবে। প্রাক্তন জাতীয় ক্রিকেটার কৃষ্ণ মাচারি শ্রীকান্ত তীব্র সমালোচনা করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের। বললেন, দুজনেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিল মে মাসে, ভারতের ইংল্যান্ড সফরের আগে। ওদের দুজনের কি বিসিসিআই এর একটা সংবর্ধনা প্রাপ্য ছিল না? 100টা টেস্ট খেলার পরও একজন ক্রিকেটারকে কি সম্মানজনক বিদায় জানানো উচিত নয়? ভারতীয় ক্রিকেটের খুব খারাপ বিজ্ঞাপন হলো এটা। এশিয়া কাপের দলে সুযোগ না পেয়ে এবার বড়সড় বিস্ফোরণ ঘটালেন মোহাম্মদ শামি। তারকা পেসারের তোপ অনেকে চান যেন তিনি অবসর নিয়ে নেন। অনেকের সমস্যা রয়েছে তাকে নিয়ে। উল্লেখ্য, শেষবার জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর থেকেই ভারতীয় দলের দরজা তার জন্য বন্ধ। বলেছেন, মনে হয় আমি অবসর নিলেই তাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। অবশেষে নীরবতা ভাঙল আরসিবির। চিন্নাস্বামী স্টেডিয়ামে 4 জন বেঙ্গালুরু ট্রফি নিয়ে আনন্দ উদযাপনের সময় পদপৃষ্ঠে মৃত্যু হয় 11 জনের। সেই নিয়ে 3 মাস পর মুখ খুললেন আরসিবি। বলেন, এই নীরবতা অনুপস্থিতি নয়, শোকের জন্য ছিল। 4 জনের ঘটনা সবকিছু বদলে দিয়েছে, তাই এই নীরবতা ছিল নিজেদের সামলে নেওয়ার। যদিও কিছুদিন আগেই চিন্নাস্বামী স্টেডিয়ামের সমস্ত খেলা মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আইপিএলের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজনের বিপক্ষে সেন্ট লুসিয়া কিংসের হয়ে 1 বলে 18 রান করেন আরসিবি তারকা রোমারিও শেফার্ড। 7 নম্বরে ব্যাট করতে নেমে 34 বলে 73 রানের ইনিংস খেলেন তিনি। ফলে 4 উইকেটে ম্যাচ জিতে যায় তার দল। জম্মু কাশ্মীরের পুলওয়ামাকে মনে পড়ে? 2019-এর 14 ফেব্রুয়ারি জঙ্গিদের সেই ভয়ঙ্কর বিস্ফোরণে 40 জন জওয়ানের মৃত্যুর ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই পুলওয়ামায় আতঙ্ক চলে গিয়ে এখন তৈরি হয়েছে নতুন এক উন্মাদনা, যার উৎস ক্রিকেট। রাজ্য জুড়ে চলছে 12 দলের রয়্যাল প্রিমিয়ার ক্রিকেট লিগ। পুলওয়ামার প্রথমবার অনুষ্ঠিত হলো দিনরাতের ক্রিকেট ম্যাচ। স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না। গোটা জেলা মেতেছিল লিগ ম্যাচ নিয়ে। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। 4 বছর পর বিশ্ব ব্যাডমিন্টনের 3য় রাউন্ডে উঠলেন পিভি সিন্ধু। 2য় রাউন্ডের ম্যাচে মালয়েশিয়ার কারুক থেভান লেতসানাকে হারালেন দুবারের অলিম্পিক পদকজয়ী। পুরুষদের ডাবলসে 2য় রাউন্ডে জয় পেল ভারতের সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি চিরাগ শেট্টির জুটি। 2য় রাউন্ডের ম্যাচেও লড়াই করতে হলো প্রতিযোগিতার মহিলা সিঙ্গেলসে 15 নম্বর বাছাই সিন্ধুকে। বিশ্বের 40 নম্বর লেতসানাকে হারাতে তাকে 43 মিনিট হাড্ডাহাড্ডি লড়াই করতে হলো।
2028 অলিম্পিকেও খেলতে চান জকোভিচ, কিন্তু তার খেলা দেখে মনে হচ্ছে সেরা সময় তিনি পেরিয়ে এসেছেন। বুধবার ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ম্যাচ জিততে 2 ঘন্টা 31 মিনিট লড়াই করতে হলো 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে, খোয়ালেন একটি সেটও। শেষ পর্যন্ত আমেরিকার আবাছাই খেলোয়াড় জাচারি ভাজে তাকে হারালেন 3-1 ফলে। প্রথম সার্ভিস ঠিকমতো করতে পারেননি, 60% ব্রেক পয়েন্ট কাজে লাগাতে পারেননি, একগুচ্ছ আনফোর্স এরর করেছেন, তবু অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচ বের করে নিয়েছেন। তার সুবিধা করে দিল শেষ দিকে প্রতিপক্ষের কিছু ভুলও। যুক্তরাষ্ট্র ওপেনে মিক্সড ডাবলস একসঙ্গে খেলার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দুজনের সম্পর্ক নিয়ে কৌতূহলের শুরু। কার্লোস আলকারাজ এবং এম্মা রাদুকানু। এবার ন্যাড়া হয়ে নতুন চেহারার আলকারাজকে নিয়ে রাদুকানুর মন্তব্যে টেনিস প্রেমীদের মনে হচ্ছে দুজনের সম্পর্কে আবেগ এবং গভীরতা আছে। আলকারাজের ন্যাড়া হওয়া নিয়ে রাদুকানু বলেছেন, আমার ভালোই লাগছে ওর নতুন লুক, আর এর প্রভাব ওর খেলায় তো পড়ছে না। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আমরা 42-45 ডিগ্রি সেলসিয়াসে খেলছিলাম, নিজেদের সেরাটা দিচ্ছিলাম। আমাদের আইনে এই ধরনের বিষয়ে ছাড় আছে। আমি দেশের জন্য খেলছিলাম। আমি জানি অনেকে আমাকে রোল মডেল মানেন, কিন্তু বুঝতে হবে আমি সেই সময় কি করছিলাম এবং কার জন্য করছিলাম। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।